তো চলো আমরা শুরু করি। ফাইল সিস্টেমস এর লাস্টের দিকে আমরা চলে আসছি। তো এখানে অনেক কিছু দেখছি আমরা। তো শেষ যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে ভার্চুয়াল ফাইল সিস্টেম। ভার্চুয়াল ফাইল সিস্টেম কিভাবে কাজ করে সেটার একটা ওভারভিউ আমরা লাস্ট ক্লাসের শেষের দিকে দেখছিলাম। তো আজকে আমরা কিছু ফাইল সিস্টেমের অপটিমাইজেশন টেকনিক দেখবো আর কি। অপটিমাইজেশনের অনেকগুলো টেকনিক আমাদের টেক্সট বইয়ে আছে, সবকিছু আমরা আমাদের ক্লাসে কভার করছি না, তো বাকিটুকু সেলফ স্টাডি থাকবে। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্পেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? সো স্পেস ম্যানেজমেন্টের ইস্যুটা হচ্ছে এরকম যে মনে করো তোমার একটা ফাইল আছে, ফাইলের মাঝে এন সংখ্যক বাইট আছে, এন বাইট ডেটা। তো এই এন বাইটে ডেটা তুমি কিভাবে আসলে রাখবা, এটা হচ্ছে একটা ডিসিশন প্রবলেম। তুমি এই ডিসিশনটা কিভাবে নিবা যে এন সংখ্যক বাইট আছে, এন সংখ্যক বাইট তুমি কিভাবে আসলে স্টোর করবা, ঠিক আছে? তো পরপর এন সংখ্যক বাইট তুমি রাখবা নাকি এন সংখ্যক বাইটকে ছোট ছোট ব্লকে ভাগ করে তারপরে রাখবা, ঠিক আছে? সো তোমার সামনে দুইটা চয়েস, একটা হচ্ছে পরপর এন সংখ্যক বাইট তুমি ডেটা স্টোর করে দিলা আমাদের যে হার্ড ডিস্ক আছে সেখানে, অথবা তুমি এন সংখ্যক বাইটকে ছোট ছোট কিছু ব্লকে ভাগ করে তারপরে রাখলা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সামনে চয়েস। তো নিচের দিকে আসলে একটা হার্ড ডিস্কের ছবি দেখানো আছে, জাস্ট টু এক্সপ্লেন সাম আইডিয়াস। আই গেস আমরা সবাই এগুলো জানি। একটা হার্ড ডিস্কের মধ্যে এই জিনিসগুলো থাকে আর কি। আমাদেরকে সেক্টর, ট্র্যাক আর সিলিন্ডার এর নামগুলা একটু জানতে হয়, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছ যে আহ, আহ, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই যে গোল যেইটা, এইটা হচ্ছে বেসিক্যালি একটা ট্র্যাক, ঠিক আছে? গোল গোল করে যেটা আছে সেটা হচ্ছে আসলে একটা ট্র্যাক। সো একটা ট্র্যাককে ছোট ছোট অনেকগুলো সেক্টরে ভাগ করা থাকে, লাইক এইটা একটা সেক্টর, এইটা আরেকটা সেক্টর, এইটা আরেকটা সেক্টর, ঠিক আছে? আর অনেকগুলা ট্র্যাক, উপর নিচের অনেকগুলা ট্র্যাক যদি পর পর আমরা চিন্তা করি, আহ সবগুলা লেয়ারের ট্র্যাক যদি আমরা একসাথে চিন্তা করি, তাহলে আমরা যেটা চিনতে পাই সেটা হচ্ছে একটা সিলিন্ডার আর কি, ঠিক আছে? সো এগুলো আমাদের পরিচিত টার্ম। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ব্যাপারটা ইলাস্ট্রেট করা যে উম, যখন আসলে হার্ড ডিস্কের মধ্যে ডেটা রিড বা রাইট সংক্রান্ত কথা আমরা বলি, তখন আসলে এই জিনিসগুলো হইতে হয় আর কি, তাই না? হার্ড ডিস্কের অ্যাকচুয়াল ছবির মধ্যে, অ্যাকচুয়াল হার্ড ডিস্কের মধ্যে আসলে কি থাকে, এইরকম একটা জিনিস থাকে, এখানে একটা থাকে, এরকম থাকে, এরকম থাকে, এই টাইপের একটা জিনিস থাকে, এত বিস্তৃত দেখতে না, বাট কাইন্ড অফ এরকম। এখানে একটা ছোট্ট পয়েন্টারের মতন থাকে, এটাকে বলা হয় হচ্ছে হেড। তো ওইটা কি করে, ডানে বামে মুভ করে। তো ডানে বামে মুভ করে, তারপরে এই যে ডান দিকে যে ইয়েগুলো আছে, গোলাগুলো আছে, এইগুলি রোটেট করে, ঠিক আছে? সো মনে করো যে তোমার এই যে এইখানে যে ইয়েটা আছে, সেক্টরটা আছে, এই সেক্টরটাতে তুমি যাবা। তো এটা কিভাবে যাবা, সেটা হচ্ছে যে এইখানে যে হেডটা আছে সেই হেডটা এই ট্র্যাকের উপরে যাবে আর কি। সেই ট্র্যাকের উপরে যাওয়ার জন্য সে বাম দিক থেকে কিছুটা ডান দিকে আসে। সো তখন এই যে মাথাটা আছে সেই মাথাটা এটার উপর এসে পৌঁছায়, ঠিক আছে? তো এটা আবার ঘুরতে পারে না, এইখানে যেটা আছে এটা আবার ঘুরতে পারে না। ঘুরতে পারে হচ্ছে ডান দিকের গুলা, বুঝছো? এইগুলো হচ্ছে ঘুরতে পারে। তো এইগুলি রোটেট দেয়, রোটেট দিলে তখন এই জিনিসটা তখন এটার সাথে অ্যালাইন্ড হয়, বুঝতে পারছো? তো দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে যে এই যে বাম দিকের এটা আছে, এটা ডানে বামে সরতে পারে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে সিক, এটাকে বলা হচ্ছে সিক করা। আর ডান দিকে যেটা সেটা যখন এটাকে ঘুরে, এটাকে আমরা বলি হচ্ছে রোটেট, ঠিক আছে? তো সিক করতেও টাইম লাগে, মেকানিক্যাল একটা কাজ। রোটেট করতেও টাইম লাগে, এইটাও মেকানিক্যাল একটা কাজ। যখনই মেকানিক্যাল কোনো কম্পোনেন্ট একটা সলিউশনের মাঝে থাকে তখনই আসলে ব্যাপারটা স্লো, ঠিক আছে? সো সিক হইতেও সময় লাগে, রোটেট হইতেও সময় লাগে। এই কারণে হার্ড ডিস্ক থেকে রিড অথবা রাইট আসলে বেশ স্লো অপারেশন, বুঝছো?
সো যদি কনজিকিউটিভ n সংখ্যক বাইট আমরা রাখতে পারতাম তাহলে আসলে আমাদের জন্য ভালো হতো, তাহলে আমরা একবারে বেশি বেশি বাইট রিড অথবা রাইট করতে পারতাম। তখন সিক করতে আমাদের যেই টাইম নষ্ট হচ্ছে আর রোটেট করতে যেই টাইম নষ্ট হচ্ছে সেই সময়গুলোর কস্ট বা এক্সপেন্স আমাদের কাছে কম হতো, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ফাইল যখন বড় হইতে থাকবে, মনে করো তুমি ধীরে ধীরে একটা ফাইল বড় বানাইতেছো, ঠিক আছে, তুমি ধরো টাইপ করো, তো প্রথমে লিখলা 10 লাইন, তারপরে লিখলা 100 লাইন, তারপরে লিখলা 200 লাইন। তো তখন ইভেনচুয়ালি কি হবে যে ফাঁকা জায়গাটা আর থাকবে না। মনে করো যে এই লাল জায়গাটাকে দিয়ে আমরা এখানে কতটুকু ইউজ হয়ে গেছে সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এগুলি মনে করো ইউজ হয়ে গেছে আর এইগুলি ইউজ হয়েছে, ঠিক আছে। So, এখানে একটু জায়গা ফাঁকা আছে, এখানে আর একটু জায়গা ফাঁকা আছে, এই জায়গাটাতে একটু জায়গা ফাঁকা আছে আর এই জায়গাটাতে আর একটু জায়গা ফাঁকা আছে। তো তুমি যদি কিছু বাইট তুমি নাও, সেটা ছোট ফাইল হইলে হয়তো এখানে জায়গা হবে, একটা না একটা পর্যায়ে তখন আর এখানে জায়গা হবে না, তখন এটাকে অন্য কোনো একটা সেক্টরে নিয়ে যেতে হবে, তাই না। সো যখন আসলে এন্টায়ার একটা ফাইলকে ধরে ডিস্কের মাঝে অন্য কোথাও মুভ করতে হচ্ছে আমাদের, এটা আসলে অনেক কস্টলি হয়ে যাবে আমাদের, বুঝছো। এই জন্য আমরা আম, শুধু আমরা না, মানে মোস্ট সিস্টেম আসলে যেটা করে স্প্লিট করে রাখে, একটা ফাইলকে স্প্লিট করে রাখে। যদিও কনজিকিউটিভ হলে রোটেশনাল এবং সিক এর কস্ট আমাদের কাছে কম হতো, কিন্তু ইভেনচুয়ালি ইন দা লং রান স্প্লিট করলেই আসলে আমাদের রোটেশন এবং সিক আসলে কম কম দিতে হবে আর কি, বুঝতে পারছো। তার কারণ হচ্ছে এটাই যে যদি ফাইল বড় হইতে থাকে তাহলে ইভেনচুয়ালি পুরো ফাইল ধরে তোমাকে বারবার অন্য কোথাও রিড বা রাইট করতে হবে আর কি, ঠিক আছে। যেটা হচ্ছে আমরা কন্টিগুয়াস অ্যালোকেশনের মাঝে আগে দেখছিলাম। সো এই কারণে মোস্ট সিস্টেম আসলে স্প্লিট করে রাখে, ঠিক আছে। যে এন সংখ্যক বাইট আছে, এন সংখ্যক বাইট পরপর রাখলো না, পরপর না রেখে এন সংখ্যক বাইটকে ছোট ছোট কিছু পার্টে ভাগ করে ফেলে, এইগুলিকে আমরা বলি হচ্ছে ব্লক, ঠিক আছে। সো তাহলে বটম লাইন হচ্ছে এটা, এন সংখ্যক বাইট যদি একটা ফাইলে থাকে, কনজিকিউটিভ আসলে কোনো সিস্টেমই রাখে না, সেইটাকে আসলে ছোট ছোট বাইটে ছোট ছোট কিছু ব্লকে আসলে এগুলোকে আমরা ভেঙে ফেলি, সেইগুলিকে তখন আমরা রাইট করি। এবং ইট মেক্স সেন্স, তোমার কাছে যদি একটা মুভি থাকে, সেই মুভি মনে করো 20 জিবি, সো 20 জিবি একটা ফাইল যদি তুমি বলো কন্টিগুয়াস থাকতে হবে, মোস্ট লাইকলি তোমার হার্ড ডিস্কে আসলে পরপর 20 জিবি জায়গা আসলে নাই, ঠিক আছে। So, এখানে একটা ব্যাপার অন্য টপিকে যাওয়ার আগে একটা ব্যাপার বলা উচিত, সেটা হচ্ছে যে এই যে আমরা রোটেশনাল এবং সিক ডিলে গুলো ইন্ট্রোডিউস করছি, এটা শুধুমাত্র ম্যাগনেটিক ডিস্কের জন্যই প্রযোজ্য। আম, নতুন যে ডিস্কগুলো আছে যেগুলো সলিড স্টেট ডিভাইস, সেখানের মেকানিজম এইরকম না, সেখানে কোনো রোটেশন নাই, সেখানে কোনো সিক নাই, এই কারণে সলিড স্টেট ডিভাইস গুলো খুব ফাস্ট হয় আর কি, ঠিক আছে। যাদের এসএসডি ওয়ালা কম্পিউটার আছে তারা এটা দেখবা আর কি, অপারেটিং সিস্টেমটা যদি এসএসডির উপর বসানো থাকে তাহলে দেখবা যে 10-12 সেকেন্ডে কম্পিউটার বুট হয়, এই কারণেই হয়। সো এনিওয়ে, তো এটা হচ্ছে তাইলে বোঝা গেল আর কি যে মানে আমরা ফাইলের যেই ফাইল আছে, আমাদের এন বাইটের ফাইল আছে, সেই ফাইলটাকে আসলে পরপর রাখবো না, আমরা স্প্লিট করে রাখবো, ঠিক আছে। তো স্প্লিট করি হচ্ছে আমরা ব্লকে স্প্লিট করি। সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে এই যে ব্লকটা আছে সেই ব্লকের সাইজটা আসলে কত হইতে হবে, কত হওয়া উচিত, ঠিক আছে। সো এখানে একটা রিসার্চের ফাইন্ডিংস দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে আসলে কি আছে আমি একটু এক্সপ্লেন করি। আম, এই যে লেংথ যেই কলামটা আছে, সেই লেংথ কলামটা ধীরে ধীরে 1 থেকে 128 মেগাবাইট পর্যন্ত নিচ্ছে, এটা হচ্ছে ফাইলের সাইজ, ঠিক আছে। সো 64 বাইট ফাইলের সাইজ। আর এই 8.71 এটা হচ্ছে, মানে এটা হচ্ছে একটা ইউনিভার্সিটির, এটা একটা রিসার্চ ইউনিভার্সিটি, তার 1984 সালের ডেটা, এটা সেম ইউনিভার্সিটি 2005 সালের ডেটা, এটা হচ্ছে তাদের ওয়েবের ডেটা, ঠিক আছে। তো 64 বাইটের থেকে ছোট বা তার সমান 8.71% ফাইল আছে, বুঝতে পারছো। সো যদি 14 কিলোবাইট চিন্তা করা হয় 1984 সালে, ঠিক আছে, 1984 সালে
এই 1984 সালের ডেটা আমরা দেখতেছি। 1984 সালে লেস দেন অর ইকুয়াল টু 4 কিলোবাইট এরকম ফাইলের সংখ্যা হচ্ছে 75%। বুঝতে পারছো? সো এখানে হচ্ছে এই ব্যাপারটা সামারাইজ করা হয়েছে। ঠিক আছে, 2005 সালে লেস দেন অর ইকুয়াল টু 64 কিলোবাইট ফাইল হচ্ছে 90.84%। ঠিক আছে, সো এটা ইলাস্ট্রেট করছে যে সময়ের সাথে সাথে ফাইলের সাইজ কিছুটা বাড়ছে। বুঝছো যে 1984 সালে এই রোটা যদি খেয়াল করো, 1984 সালে লেস দেন অর ইকুয়াল টু 256 কিলোবাইট ছিল 99.96% ফাইল, সেটা এখন 96%, মানে কিছু কিছু ফাইল একটু বড় আছে আর কি। ঠিক আছে, তো এখান থেকে আসলে এটা বোঝা যায় যে খুব অল্প সংখ্যক ফাইল আছে যারা অনেক বড় জায়গা নিয়ে নেয় আর কি। বুঝতে পারছো? যেমন 2005 এর যে ফাইলটা আছে সেটা যদি চিন্তা করো তুমি, দেখবা যে 128 মেগাবাইট বা তার থেকে বেশি ফাইল, এটা আছে 0.01%। আর বাকি সবই লেস দেন অর ইকুয়াল টু 128 মেগাবাইট। ঠিক আছে, ইনফ্যাক্ট 128 না, আমরা যদি 2005 তো আমরা যদি 8 কিলোবাইট চিন্তা করি, 8 কিলোবাইট লেস দেন অর ইকুয়াল টু 8 কিলোবাইট এরকম ফাইল হচ্ছে প্রায় 70%। ঠিক আছে, তো এটা হচ্ছে তাদের একটা ফাইন্ডিংস। তাদের ফাইন্ডিংস হচ্ছে যে খুব অল্প সংখ্যক ফাইল আছে যারা আসলে গ্রেটার দেন 90% স্টোরেজ নিয়ে নেয়। বুঝতে পারছো? তুমি তোমার কম্পিউটারের যে ফাইলগুলো আছে সেগুলোর কথা চিন্তা করো। মনে করো যে 5-10টা বা 15-20টা ফাইল আছে যেগুলো মুভি টুভি আছে আর কি, ওইগুলোই কিন্তু পুরো হার্ড ডিস্কের যে স্পেস তার 90% দখল করে আছে। আর আমাদের যেই কাজের কর্মের ফাইলগুলো .c.cpp, এই ফাইলের সংখ্যা অনেক, বাট তারা আসলে খুব ইনসিগনিফিক্যান্ট একটা পোর্শন তারা ধরে আছে আর কি। বুঝছো? সো এই রিসার্চের ফাইন্ডিংস হচ্ছে এরকম যে আমরা যদি আহ, আমরা যে ব্লক সাইজটা নিব, এটার এই 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 যে স্টাডিটা, সেই স্টাডিটা বের করার চেষ্টা করতেছে যে ব্লক সাইজটা বড় নেওয়া উচিত নাকি ছোট নেওয়া উচিত। বুঝতে পারছো? সো তারা আর্গু করে যে আহ, যেহেতু বড় বড় ফাইলের সংখ্যা অনেক কম, ছোট ছোট ফাইলের সংখ্যা অনেক বেশি। ছোট ছোট ফাইল কতটুকু স্পেস নিছে এটা আসলে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ছোট ছোট ফাইলের জন্য আমাদের কিছু জায়গা আসলে যদি নষ্ট হয় তবু আসলে আমাদের তেমন কোনো কিছু আসবে যাবে না, কারণ স্পেস গুলা আসলে ম্যাক্সিমাম খুব অল্প সংখ্যক ফাইল নিয়ে নিছে আর কি। বুঝতে পারছো? মনে করো যে তোমার সামনে এরকম আছে 5000 স্মল ফাইলস, আর মনে করো যে 3 লার্জ, এরকম একটা সিনারিও। তোমার কাছে 3টা বড় বড় ফাইল আছে, 5000টা ছোট ছোট ফাইল আছে। ঠিক আছে, সো ব্লক সাইজ যদি আমরা আহ, একটু বড় নেই তাইলে আসলে কি হবে? ব্লক সাইজ যদি তুমি বড় নাও তাইলে কিন্তু ফাইলের জন্য জায়গাটা ওয়েস্ট হবে আর কি। বুঝছো? মানে ব্যাপারটা কি, যে এই জিনিসটাই খেয়াল করো। মনে করো যে আমাদের ব্লক সাইজ হচ্ছে, ধরো মনে করো সে এই 4 কিলোবাইট। ঠিক আছে, ধরা যাক আমাদের ব্লক সাইজ হচ্ছে 4 কিলোবাইট। তার মানে কি? তার মানে আমাদের ফাইল যেই রকমই হোক না কেন 4 কিলোবাইট করে ভাগ করে করে আমরা রাখবো। ঠিক আছে, তো তোমার ফাইলই মনে করো হচ্ছে 50 বাইটের, তবুও কিন্তু তুমি 4 কিলোবাইট জায়গায় নিবা। তোমার ফাইল যদি 8 কিলোবাইট হয় তুমি 4 কিলোবাইট করে দুইটা জায়গায় রাখতে পারবা, দুইটা ব্লকে রাখবা। ঠিক আছে, সো এটাই যে তোমার ব্লক সাইজ যত বড় হবে এই স্মল ফাইলগুলোর লাস্টে একটু একটু ওয়েস্ট হবে আর কি। বুঝছো? স্মল ফাইলগুলোর শেষে একটু একটু ওয়েস্ট হবে। আর ব্লক সাইজ যত ছোট নিবা ফাইলের মধ্যে কোনো ওয়েস্ট তখন হবে না আর কি। বুঝছো? এই সবচেয়ে আইডিয়াল হচ্ছে যে 1 বাইট করে আসলে নেওয়া। ব্লক সাইজ হচ্ছে 1 বাইট, বাট এটা তো আসলে খুবই আনরিয়েলিস্টিক এই আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে 5000টা স্মল ফাইল যদি হয়ও, প্রত্যেকটা আসলে এত অল্প জায়গা নেয় যে তুমি যদি এখানে 1 কিলোবাইট করেও জায়গা তুমি বেশি নাও তাতে আসলে ও খুব বেশি একটা স্পেস ওয়েস্ট আসলে হবে না কম্পেয়ার টু এই 3টা লার্জ ফাইল। ঠিক আছে, এই 3টা লার্জ ফাইল আসলে এত বড় বড় ফাইল হবে
যে এই 5000টা স্মল ফাইলে তুমি যদি অল্প অল্প করে ওয়েস্টও করো জায়গা, তাতে আসলে কিছু আসবে যাবে না আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে এই রিসার্চের আউটকাম। সেকেন্ড, এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে, এটা হচ্ছে যে ফাইল ব্লকের সাইজটা আসলে কত হওয়া উচিত সেটার জন্য একটা গ্রাফ। ঠিক আছে, তো এখানে দুইটা গ্রাফ দেওয়া আছে। এই ডট ডট করা গ্রাফটা হচ্ছে বাম দিকেরটা, ঠিক আছে, আর এই যে সলিড গ্রাফটা এটা হচ্ছে ডান দিকেরটা, বুঝছো? তো এম, এখানে রিসার্চাররা যারা এই পেপারটা লিখছেন তারা হচ্ছে এক্স এক্সিসে কি রাখছেন, এক্স এক্সিসে হচ্ছে যে ব্লকের সাইজগুলো রাখছেন, আর ওয়াই এক্সিসে ডেটা রেট গুলো রাখছে বাম দিকের গ্রাফটার জন্য, সেটা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। এক সেকেন্ডে কত মেগাবাইট ডেটা তুমি রিড করতে পারো আর কি, বুঝতে পারছো? সো এটা হচ্ছে বিষয়টা একটু আগের মতোই, তুমি চিন্তা করে দেখো যে যদি কনজিকিউটিভ থাকে তোমার সামনে ফাইল, দ্যাট ইজ ব্লক সাইজ যদি বড় বড় হয়, বুঝতে পারছো? মনে করো 1 কিলোবাইট ব্লক সাইজ যদি হয়, তখন আসলে কি আছে, তোমার সামনে যে ফাইলগুলো আছে সেগুলো 1 কিলোবাইট করে বিভিন্ন জায়গায় জায়গায় রাখা আছে, তাই না? আর সেটা না করে তুমি যদি মনে করো 16 KB ব্লক সাইজ হয়, তাহলে কি, তাহলে হচ্ছে যে আগে আগে 16 কিলোবাইট জায়গা 1 KB যদি ব্লক সাইজ হয়, তাহলে 16 KB জায়গা 16টা জায়গায় থাকবে। আর ব্লক সাইজ যদি 16 KB হয়, তাহলে 16 KB জায়গা একই জায়গায় আছে আর কি, বুঝতে পারছো? সো আমরা যতই বাম থেকে ডান দিকে যাব, আমাদের কনজিকিউটিভ স্পেস আসলে বাড়তে থাকবে। ঠিক আছে, কনজিকিউটিভ স্পেস হচ্ছে আমাদের তত বেশি বাড়তে থাকবে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। আচ্ছা, তো যেটা হবে সেটা হচ্ছে এরকম যে আমরা তো একটু আগে এটা আর্গু করছি, তাই না, যে তুমি যেহেতু এখানে একটা রোটেশনাল কস্ট আছে, ডিলে আছে, এখানে সিক করার জন্য তোমার একটু সময় নষ্ট হয়, তাহলে পর পর যত ডেটা থাকবে তত তোমার জন্য ভালো, তত বেশি ডেটা তুমি একবারে পড়ে আনতে পারবা, তত বেশি টাইম লস হবে কম, বুঝছো? So, এই কারণেই যতই আমরা বাম থেকে ডানে যাচ্ছি কনজিকিউটিভনেস বাড়তেছে। এবং দেখো ডান দিকের যে সরি বাম দিকের যে গ্রাফটা ডট ডট যে গ্রাফটা, সেই গ্রাফটা দেখো নিচে থেকে ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড, দ্যাট ইজ আমরা এক সেকেন্ডে কত মেগাবাইট ডেটা পড়তে পারি সেই রেটটা বাড়তেছে, বুঝছো? সো এটা আমাদের জন্য ভালো, ডেটা রেট হাই থাকা ভালো। কিন্তু উল্টা কথাটা চিন্তা করো, উল্টা কথাটা হচ্ছে যে ব্লকের সাইজ যত বাড়তেছে, প্রত্যেকটা ছোট ছোট ফাইলের সাথে তো অল্প অল্প করে জায়গা নষ্ট হচ্ছে, তাই না? সেই জায়গা নষ্ট হওয়ার পরিমাণটা দেখো, প্রথমে হচ্ছে আহ, আহ, সেটা হচ্ছে ডিস্ক স্পেস ইউটিলাইজেশন দিয়ে প্লট করা হয়েছে আর কি, সেটা হচ্ছে এই সলিড প্লটটা। ঠিক আছে, তো শুরুর দিকে ইউটিলাইজেশন হচ্ছে 100%, ঠিক আছে, 100% শুরুর দিকে ইউটিলাইজেশন হচ্ছে 100%। এইখানে যত ফাইল ওনারা সব চিন্তা করছেন সব হচ্ছে 4 কিলোবাইটের ফাইল, এই কারণে ডিস্ক ব্লক সাইজ 4 কিলোবাইটের আগ পর্যন্ত যখন ছিল তখন ইউটিলাইজেশন হচ্ছে 100%। ঠিক আছে, তো এরপর থেকে ইউটিলাইজেশনটা আসলে কমা শুরু করছে আর কি, বুঝছো? মানে হচ্ছে যে মনে করো ফাইল হচ্ছে 4 কিলোবাইটের, তুমি ব্লক সাইজ নিচ্ছো 64 কিলোবাইট, এরকম যদি হয় তাহলে কি হবে, 4 কিলোবাইটের ফাইল জায়গা নিচ্ছে 64 কিলোবাইট, তার মানে 62 কিলোবাইট তো আসলে জায়গা নষ্ট হয়েছে, তাই না? তো এই কারণে ইউটিলাইজেশনটা আসলে কমতে থাকে আর কি, বুঝতে পারছো? সো আর্গুমেন্টটা হচ্ছে এরকম যে তারা রাইট অ্যারাউন্ড যেখানে ইন্টারসেক্ট করে মোটামুটি সেরকম আসলে ব্লক সাইজ হওয়া উচিত আর কি, বুঝতে পারছো? সো যেখানে তারা, আমি যদি সব ক্লিয়ার করে দেই, মোটামুটি যেখানে তারা ইন্টারসেক্ট করে সেই জায়গাটা হচ্ছে এইটা, অ্যারাউন্ড 64 KB, এবং তারা আসলে আর্গু করে যে এটা 64 KB এর মতন আসলে ব্লক সাইজ হওয়া উচিত। ঠিক আছে, সো খুবই ইন্টারেস্টিং একটা পেপার। তো ব্লক সাইজটা যখন আমরা ডিটারমাইন করে ফেললাম, নেক্সট আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের ফ্রি স্পেসটা আসলে আমরা এফিশিয়েন্টলি কিভাবে রাখতে পারি আর কি। ঠিক আছে, আমরা তো নানান রকম ডেটা স্ট্রাকচার, নানান রকম অ্যালগোরিদম আসলে আমরা জানি। তো ফ্রি যে ব্লকগুলো আছে, আমরা 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 ঠিক করলাম যে ব্লকের সাইজ এত হবে, বুঝছো? মনে করো ব্লকের সাইজ 64 কিলোবাইট বা 4 কিলোবাইট বা 32 কিলোবাইট কিছু একটা হবে, আমরা ডিটারমাইন করছি। তো তোমার হার্ড ডিস্কটা যত বড় সেটাকে তুমি মনে করো 64 কিলোবাইটের ছোট ছোট ব্লকে ভাগ করছো। ঠিক আছে, তো তোমার সামনে এখন সে ধরা যাক যে 50,000 ব্লক আছে, বা 1 টেরা ব্লক আছে, বা 1024টা ব্লক আছে। এনিওয়ে তোমার সামনে অনেকগুলো ব্লক আছে, সেই ব্লকগুলোর কিছু কিছু অলরেডি ফাইলের মধ্যে তুমি দিয়ে দিছো, কিছু কিছু ফ্রি আছে।
তো কোন ব্লকগুলো ফ্রি আছে সেটা আমাদেরকে ট্র্যাক রাখতে হবে আর কি, ঠিক আছে। সো ফ্রি স্পেস এর ট্র্যাক রাখা মানে হচ্ছে যে কোন ব্লকগুলো ফ্রি আছে সেই জিনিসটার একটা ট্র্যাক আমরা রাখতে চাই, ঠিক আছে। সো এটার জন্য দুইটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে লিংকড লিস্ট ইউজ করা আর কি, বুঝতে পারছো। সো প্রথম ওয়েটা হচ্ছে লিংকড লিস্ট দিয়ে আমরা এটা করি। তো লিংক লিস্ট দিয়ে কিভাবে করি সেটা হচ্ছে কিসের লিংক লিস্ট, এটা কিন্তু সব হার্ড ডিস্কে, বুঝতে পারছো, কোনো কিছু কিন্তু মেইন মেমোরিতে না। মেইন মেমোরিতে অপারেশন অনেক ফাস্ট, হার্ড ডিস্কে কিন্তু স্লো। সো কিসের লিংক লিস্ট? লিংক লিস্ট হচ্ছে ডিস্কের ব্লকের আর কি, বুঝছো। মনে করো এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, এটাকে আমরা মনে করো আমরা বলছি যে আমাদের টোটাল 32 কিলোবাইট করে হবে। সো 32 কিলোবাইট করে মনে করো যে এই কয়েকটা জায়গায় আমরা ভাগ করছি, 32 কিলোবাইট করে আমাদের সামনে এই কয়েকটা ব্লকে আমরা ভাগ করছি, ঠিক আছে। তার মধ্যে মনে করো এটা হচ্ছে একটা ফাইলের মধ্যে দিয়ে দিছি, এটা একটা ফাইলের মধ্যে অকুপাইড আছে, এটা আরেকটা ফাইলের মধ্যে অকুপাইড আছে, ঠিক আছে। যেগুলো ফাঁকা আছে সেগুলোর একটা রেকর্ড আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এখন এটা আমরা রাখবো কেমনে? রাখবো হচ্ছে এরকম করে যে এই যে ব্লক আছে না, এই ব্লকটাকেই একটা লিংক লিস্টের নোড বানাবো আমরা, বুঝছো। এই ব্লক, এই ব্লক, এই ব্লক, এইগুলা হচ্ছে লিংক লিস্টের এক একটা ব্লক, ঠিক আছে। সো এই ব্লকের মধ্যে লাস্টে একটা পয়েন্টার থাকবে, সেই পয়েন্টারটা হচ্ছে পরের ব্লকটাকে ইন্ডিকেট করবে আর কি। এটা লাস্টে একটা পয়েন্টার থাকবে, সেটা পরের কোনোটাকে পয়েন্ট করবে, এরকম। যেহেতু লিংক লিস্ট মানে কনজিকিউটিভ নাও হইতে পারে, তোমার ইচ্ছা, ঠিক আছে। সো প্রত্যেকটা লাস্টে একটা একটা করে পয়েন্টার থাকবে, আর ওর ভিতরে যে ডেটা আছে সেই ডেটাটা কি? ডেটাটা হচ্ছে ব্লক নাম্বার, বুঝছো। মনে করো এখানে এটা হচ্ছে 0, তাহলে 0 নাম্বার ব্লক ফ্রি আছে। তারপর হচ্ছে 1, 1 নাম্বার ব্লক ফ্রি আছে। তারপরে 2, 2 নাম্বার ব্লক ফ্রি আছে, ঠিক আছে। সো মনে করো যে একটা ব্লকে তিনটার বেশি নাম্বার, চারটার বেশি নাম্বার লেখা যায় না, তিনটা নাম্বার লিখে ফেলছি, আর আরেকটা হচ্ছে পয়েন্টারটা। তাইলে পরের যেই জায়গা আছে সেখানে গেলাম। সো 3 নাম্বার ব্লকও ফ্রি আছে, 4 নাম্বারটাও ফ্রি আছে, 5 নাম্বারটা নাই, আবার 6 নাম্বারটা ফ্রি আছে, বুঝতে পারছো। সো আইডিয়াটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। সো এখানে লিংক লিস্টটা আসলে কি? লিংক লিস্ট হচ্ছে ডিস্ক ব্লকের লিংক লিস্ট। সো যে ডিস্কের যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোর একটার একটা পয়েন্ট করে এরকম করে একটা লিংক লিস্ট আমরা বানাবো, ঠিক আছে। এটার ভিতরে যে ডেটা থাকবে সেই ডেটা হচ্ছে ব্লক নাম্বার গুলা, কোন ব্লকগুলো ফ্রি আছে সেই সংখ্যাগুলো হচ্ছে ডেটা আকারে লেখা থাকবে আর কি, ঠিক আছে। সো একটা ব্লকের মাঝে যদি তুমি 256টা সংখ্যা লিখতে পারো, তাইলে 255টা ব্লকের নাম্বার লিখতে হবে, আর আরেকটা পয়েন্টার হচ্ছে আমাদের লিংক লিস্টের পরের নোডের পয়েন্টারটা রাখতে হবে, ঠিক আছে। সো এরকম আর কি। এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, মনে করো যে 42 থেকে স্টার্ট করে এখানে 516 পর্যন্ত, এটা হচ্ছে একটা ব্লক। সেই ব্লকের লাস্টে একটা পয়েন্টার আছে, সেই পয়েন্টারটা পরের ব্লকে পয়েন্ট করে, সেই ব্লকে আবার লেখা আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম আর কি, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা লিংক লিস্ট দিয়ে ফ্রি স্পেসে ট্র্যাক রাখতে পারি। এটা করলে যেটা হয়, মাঝে মাঝে আননেসেসারি ইনপুট আউটপুট আসলে হয় আর কি, ঠিক আছে। সো ওভারঅল বিষয়টা আর কি এরকম যে তোমার সামনে অনেকগুলো ব্লক আছে, সেই ব্লকগুলোতে লেখা আছে যে কোন ব্লক, সরি, আহ, কোন ব্লকগুলা অলরেডি ফাইল দ্বারা অকুপাইড, কোন ব্লকগুলো ফাঁকা আছে, এটা অলরেডি আমাদের কাছে লেখা আছে, ঠিক আছে। সো যদি এরকম হয় যে আহ হ্যাঁ, সো মানে আমাদের সামনে অনেকগুলো ব্লক আছে, সেই ব্লকগুলোর মধ্যে লেখা আছে যে কোন কোন ব্লকগুলো ফ্রি, ঠিক আছে। সো এটাকে আমরা মাঝে মাঝে অন্য নাম দিয়ে বলি, এটাকে আমরা মাঝে মাঝে ফ্রি লিস্ট নামেও বলে থাকি আর কি, বুঝতে পারছো। ফ্রি লিস্ট এই টার্মটাও আসলে ব্যবহার করা হয়, ফ্রি লিস্ট, ঠিক আছে। সো ফ্রি লিস্ট আসলে কাজ করে কিভাবে? তোমার ডিস্কে এরকম অনেকগুলো ব্লক আছে, ঠিক আছে, ডিস্কের ভেতরে অনেকগুলো ব্লক আছে। এখন ডিস্কে রেখে তো কাজ করা যায় না, এরকম একটা ব্লক কপি করে মেইন মেমোরিতে আমরা নিয়ে আসলাম, মেইন মেমোরিতে আনলাম। এখন যখন আর কি ফাইল ডিলিট হবে
তখন আসলে কি হবে, তখন ইয়ের সংখ্যা বেড়ে যাবে আর কি, কি বলে ফ্রি ব্লকের সংখ্যা বেড়ে যাবে, তখন এইখানে একটা একটা করে আমরা অ্যাড করে দিব। যদি নতুন ফাইল কেউ ক্রিয়েট করে, তাহলে এইখান থেকে একটা একটা করে আমরা ডিলিট করে তখন ওই ফাইলের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে হচ্ছে ব্যাপারটা কাজ করে আর কি, বুঝছো? তোমার মনে করো একটা ফাইল, অপারেটিং সিস্টেম কি করে, অপারেটিং সিস্টেম হচ্ছে এইরকম যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো থেকে কোনো একটা ব্লক সে কপি করে মেইন মেমোরিতে নিয়ে আসে। ঠিক আছে, তারপর হচ্ছে যখনই নতুন ফাইল ক্রিয়েট করতে হবে, তখন এইখান থেকে কোনো না কোনো একটা ব্লক সে চুজ করে সেইগুলা ডিলিট করতে থাকে এইখান থেকে, এবং ফাইলের মাঝে ছেড়ে দিতে থাকে। কোনো ফাইল যদি ডিলিট হয়, সেখান থেকে ব্লকগুলো আবার এইখানে এনে অ্যাপেন্ড করতে থাকে আর কি, বুঝতে পারছো? সো একটা সিনারিও আর কি, যদি এরকম হয় যে আমাদের এই যে ব্লকটা আছে মেইন মেমোরিতে, আমাদের যে ব্লকটা আছে মেইন মেমোরিতে ব্লকের একটা কপি, সেই ব্লকটা প্রায় ফুল হয়ে গেছে, এখানে দুইটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে, দুইটা স্পেস আছে, এই অবস্থায় একটা ফাইল ডিলিট হইলো। ঠিক আছে, এই অবস্থায় একটা ফাইল ডিলিট হইলো, সেই ফাইলের সাইজ হচ্ছে 3 ব্লকস, সেই ফাইলটা 3টা ব্লক নেয়। তো তখন ওই যে ফাইলের থেকে যে দুইটা ব্লক ফাঁকা হয়েছে, সেই দুইটা ব্লক তো তুমি এখানে বসাইলা, ঠিক আছে, দুইটা ব্লক এখানে বসাইলা, আরেকটা ব্লক তুমি বসাবা কোথায়? আরেকটা ব্লকের জন্য তো নতুন একটা নোড লাগবে লিংক লিস্টে। সো তখন কি করতে হবে, এই জিনিসটা ফুল হয়ে গেছে, এই পুরো জিনিসটাকে আমাদের হার্ড ডিস্কে লিখে দিতে হবে, বুঝছো? এই কারণে দেখো ডান দিকের ছবিটাতে দেখো 4টা ডিস্ক আছে, ভিতরে 4টা ব্লক আছে। ঠিক আছে, এবং নতুন এরকম আরেকটা ব্লক আমরা ক্রিয়েট করছি। ঠিক আছে, সো নতুন একটা ব্লক, এখানে এগুলো সবই ফ্রি, মানে ফাঁকা আছে, এবং এখানে হচ্ছে নতুন একটা ফ্রি ব্লক আমরা লিখছি আর কি। ঠিক আছে, এই সো এই সময় যদি আবার ওই থ্রি ব্লকের যে ফাইলটা আছে সেটা যদি ডিলিট থেকে আবার আমরা ক্রিয়েট করি, তখন কি হবে? তখন হচ্ছে এই জিনিসটা আবার মুছে যাবে, আর একটু আগে আমরা যেটা লিখছিলাম সেটা আবার মেইন মেমোরিতে কপি করতে হবে, এবং আবার আমরা এখান থেকে বাম দিক থেকে আবার ডান দিকের অবস্থায় ফেরত আসবো আর কি, বুঝতে পারছো? সো যদি এরকম হয় যে আমাদের মেইন মেমোরিতে যেই কপিটা আছে সেটা অলমোস্ট ফুল, অল্প একটু ফাঁকা আছে, ঠিক আছে, সে মেইন মেমোরিতে আমাদের যে ব্লকের কপি আছে সেই ব্লকটা অলমোস্ট ফুল, সেইখানে ফ্রি ব্লক রাখার জন্য স্পেস খুব অল্প সংখ্যক আছে, এমন সময় যদি টেম্পোরারি ফাইল ক্রিয়েট এবং ডিলিট হইতে থাকে, তখন আসলে আননেসেসারি ইনপুট আউটপুট তৈরি হইতে থাকবে আর কি, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ফ্রি লিস্ট দিয়ে আননেসেসারি আইও হইতে পারে। এইটার ওয়ে অ্যারাউন্ডটা হচ্ছে, আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের যেই ব্লকটা আছে ইন মেমোরি ব্লক, ফ্রি লিস্টের যে ব্লক, সেটাকে সবসময় আমরা হাফ ওপেন রাখার ট্রাই করব আর কি, বুঝতে পারছো? সেটাকে সবসময় আমরা হাফ ওপেন রাখার ট্রাই করব। সো তখন কি হবে, তখন হচ্ছে যে আমরা এই যে মেমোরিতে যেটা আছে সেটার মধ্যে আসলে অনেক কিছু আছে, অলমোস্ট ফুল, সেটা না করে যেটা করব, আগেই এগুলা হচ্ছে আমরা মেমোরিতে, হার্ড ডিস্কে আগেই আমরা লিখে রাখবো। সো মেইন মেমোরিতে বেশ কিছুটা স্পেস থাকবে, ঠিক আছে, সো মেইন মেমোরিতে যেহেতু বেশ কিছুটা স্পেস আছে, 2-3টা যদি প্লাস মাইনাস করি আমরা, তাতে আসলে আননেসেসারিলি রিড রাইট আসলে আমাদের ডিস্কে গিয়ে করতে হবে না, যত কম আমরা ডিস্কে হাত দিতে পারি তত আমাদের ভালো। সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে ফ্রি স্পেস ট্র্যাক করা, সেটা হচ্ছে বিটম্যাপ ইউজ করা। ঠিক আছে, সো আমরা তো আমাদের সামনে যে হার্ড ডিস্কটা ছিল সেটাকে ছোট ছোট অনেকগুলো ব্লকে ভাগ করছি, সো প্রত্যেকটা ব্লকের জন্য একটা বিট আমাদের রাখতে হবে। বিট 0 দিয়ে বুঝাবে এটা ফ্রি আছে, 1 দিয়ে বুঝাবে এটা ফ্রি নাই, অথবা উল্টাটা। ঠিক আছে, সো এটাই হচ্ছে বিটম্যাপ। বিটম্যাপে এরকম কোনো ঝামেলা টামেলা নাই, এবং অনেক সিস্টেম আসলে এফিসিয়েন্সির জন্য বিটম্যাপ ইউজ করে আর কি। ঠিক আছে, এই সো এটা হচ্ছে বেসিক্যালি ফাইল সিস্টেমের লাস্ট টপিক। আমরা কিছু এক্সাম্পল ফাইল সিস্টেমে দেখবো, ইনফ্যাক্ট দুইটা। একটা হচ্ছে এমএস ডস অপারেটিং সিস্টেমের ভেতরে যে ফাইল সিস্টেমটা ছিল সেটা আমরা দেখবো। এরপরে হচ্ছে ইউনিক্স এর একটা বেবি অপারেটিং সিস্টেম, ইউনিক্স V7, সেইটার ফাইল সিস্টেমটা দেখতে কেমন এটা দেখবো। সো আজকে দেখবো হচ্ছে এমএস ডস এর ওএস ফাইল সিস্টেমটা দেখতে কেমন। সো এমএস ডস এর ফাইল সিস্টেমটা হচ্ছে এরকম, এটা আর কি বেশ ওয়াইডলি ইউজড এমবেডেড ডিভাইসের মাঝে, আইপড, এমপি3 প্লেয়ার, এরা এখনো এগুলো ইউজ করে, ক্যামেরাতে এটা বেশ স্ট্যান্ডার্ড। ঠিক আছে,
সো এমএস ডস যেটা করতো, এমএস ডস এবং তার সাপোর্টেড ফাইল সিস্টেম, তারা হচ্ছে যে 32 বাইট করে একটা ডিরেক্টরি এন্ট্রি দিত, ঠিক আছে? সো তোমার কাছে একটা ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরির ভিতরে অনেকগুলো ফাইল আছে। সো প্রত্যেকটা ফাইলের জন্য তুমি 32 বাইটের একটা এন্ট্রি রাখবা আর কি। সেই এন্ট্রিটা দেখতে অনেকটা এইরকম, সেই এন্ট্রিটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? 8 বাইট হচ্ছে ফাইলের নাম, 3 বাইট হচ্ছে এক্সটেনশন, 1 বাইট হচ্ছে অ্যাট্রিবিউট রাখার জন্য, অ্যাট্রিবিউট গুলো রাখার জন্য হচ্ছে 1 বাইট, মাঝখানে কিছু বাইট হচ্ছে রিজার্ভড, ঠিক আছে? তারপরে টাইমের জন্য 2 বাইট, ডেটের জন্য 2 বাইট, এই ফাইলের প্রথম ব্লক নাম্বারটা কত সেটার জন্য 2 বাইট, আর তার সাইজ কত সেটা রাখার জন্য হচ্ছে 4 বাইট, ঠিক আছে? সো এফেক্টিভলি হচ্ছে 32 বাইটের একটা এন্ট্রি একটা ইয়ের জন্য আর কি, ফাইলের জন্য, বুঝতে পারছো? সো যদি 10টা ফাইল থাকে এরকম 10টা এন্ট্রি থাকবে আর কি, ঠিক আছে? সো এগুলো যদি আমরা একটু দেখি, অ্যাট্রিবিউটের মাঝে বেশ কিছু বিট থাকে, হিডেন কিনা, আর্কাইভ করা হয়েছে কিনা, রিড অনলি কিনা, বা সিস্টেম ফাইল কিনা, ঠিক আছে? বিটগুলা 0 বা 1 থাকলে সিস্টেম নানান রকম ডিসিশন নেয়। তো আর্কাইভড যে বিটটা আছে সেই বিটটা অপারেটিং সিস্টেম, এমএস ডস অপারেটিং সিস্টেম সেটাকে কেয়ার করে না। আর্কাইভড বিটটা অপারেটিং সিস্টেম নিজের জন্য রাখে নাই, এটা হচ্ছে ইউজার লেভেল আর্কাইভিং প্রোগ্রামগুলোর জন্য রাখা হয়েছে, ঠিক আছে? তুমি বা আমি ধরো একটা আর্কাইভ প্রোগ্রাম লিখলাম, সে যদি বিটটা 1 দেখে তার মানে হচ্ছে এই ফাইলটা অলরেডি আর্কাইভ করা হয়েছে, এটা আর আর্কাইভ করার দরকার নাই। কেউ যদি এডিট করে তখন তার দায়িত্ব হচ্ছে এই আর্কাইভড যে বিট আছে সেটাকে আবার 0 করে দেওয়া, ঠিক আছে? সো এটা হচ্ছে আর্কাইভড বিট। এই অ্যাট্রিবিউট গুলা, যে বিট গুলো আছে সেগুলো এখানে আছে। টাইমের জন্য 2 বাইট আছে আর কি, বুঝছো? সো টাইম হচ্ছে সেকেন্ড পর্যন্ত রাখে আর কি, ঠিক আছে? 10টা 41, 10টা 42 এরকম পর্যন্ত রাখে, ঠিক আছে? তো টাইমটা আসলে প্লাস মাইনাস 2 সেকেন্ড পর্যন্ত আসলে অ্যাকুরেট, ঠিক আছে? সো এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে 2 বাইট তো 16 বিট জায়গা আছে তোমার সামনে। সো 2 টু দি পাওয়ার 16টা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা তুমি রাখতে পারবা, 65,000 সামথিং হয়। কিন্তু এক দিনে 86,400টা সেকেন্ড আছে আর কি, বুঝতে পারছো? কাজেই তুমি তোমার যে মানে 10টা 41, 10টা 42, 10টা 43, 10টা 44 এরকম করে 12টা 1 থেকে রাতের 12টা পর্যন্ত 86,400 সেকেন্ডের সবকিছু তুমি রাখতে পারবা না, বুঝতে পারছো? 86,400টা সেকেন্ড সবগুলোকে ইউনিকলি আসলে এই 2 বাইট জায়গার মধ্যে রাখা সম্ভব না। এই কারণে কিছু কিছু জায়গা আছে যেগুলো তুমি বাদ দিয়ে দাও, এই জন্য টাইমটা অ্যাকুরেট অনলি আপ টু প্লাস মাইনাস 2 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে? আর ডেটের জন্য যেই 2 বাইট আছে মানে 16 বিট আছে, সেই 16 বিটের মাঝে 7 বিট হচ্ছে ইয়ারটা রাখার জন্য হয় আর কি, ঠিক আছে? সো 7 বিট হচ্ছে ইয়ার মাইনাস 1990, এটার জন্য রাখা হয়েছে আর কি, বুঝতে পারছো? সো বিষয়টা কিরকম, এখন হচ্ছে 2020 সাল। সো 1980 থেকে 2020 40 বছর গেছে। সো ওই যে 7 বিট আছে, এখানে যে 7 বিট দেখতে পাচ্ছি আমরা, এই 7 বিটের মাঝে 40 সংখ্যাটার বিট প্যাটার্নটা হচ্ছে থাকবে আর কি, বুঝতে পারছো? সো এটা একটা ইনহেরেন্ট প্রবলেম। ইনহেরেন্ট প্রবলেমটা কেন? তার কারণ হচ্ছে 7 বিট দিয়ে অনলি 2 টু দি পাওয়ার 7, তাই না? 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 7 যদি চিন্তা করি, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, ঠিক আছে? সো 1980 প্লাস 128 তাহলে কত হয়? 1980 সাথে 128 যোগ করলে 2108 হয় খুব সম্ভবত। এই সো দুই আমরা 7 বিট দিয়ে আসলে রাখতে পারবো কত? 7 বিট দিয়ে রাখতে পারবো হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত রাখতে পারবো। সো যখন 128 নাম্বার বছরে আসবো, দ্যাট ইজ 2108 সালে যখন আমরা যাব, তখন আসলে এমএস ডস অপারেটিং সিস্টেমটা আর ওই ডেটটাকে রাখতে পারবে না আর কি, ঠিক আছে? সো এমএস ডস যারা এখনো ব্যবহার করে তাদেরকে 2108 সাল আসার আগেই অপারেটিং সিস্টেম পাল্টাইতে হবে আর কি, ঠিক আছে? তা না হলে ওই ওএস দেখাবে যে আমরা 1980 সালে আছি, ঠিক আছে? সো এটা হচ্ছে এমএস ডস এর একটা ইনহেরেন্ট প্রবলেম। এমএস ডস ফাইল অ্যালোকেশন টেবিল ইউজ করে, এটার নানান রকম ভার্সন নানান সময় মাইক্রোসফট রিলিজ করছে, ফ্যাট 12, 16,
32 এবং xFAT নামের আরেকটা ফাইল আছে, ভার্সন আছে xFAT। সো xFAT হচ্ছে OS X আর মাইক্রোসফট দুইজনই রেকগনাইজ করতে পারে এরকম একটা জিনিস, ঠিক আছে। xFAT হচ্ছে প্রোপ্রাইটারি, এটা ওপেন সোর্স না, এই কারণে xFAT কে আসলে আমরা পড়াবো না এখানে। সো FAT12 ব্যাপারটা হচ্ছে এরকম যে FAT12 তে 512 বাইটের একটা ব্লক থাকে আর 12 বিটের অ্যাড্রেস। সো 2 টু দি পাওয়ার 12টা 512 বাইটের ব্লক আর কি, বুঝছো। সো অ্যারাউন্ড 2 মেগাবাইট হয় হচ্ছে ম্যাক্সিমাম পার্টিশন আর কি, ঠিক আছে। আর মানে 4টার বেশি লজিক্যাল পার্টিশন, ফিজিক্যাল পার্টিশন আসলে দেওয়া যায় না, ঠিক আছে। সো এই কারণে তখন হয়তো 8 মেগাবাইটের বেশি ডিস্ক আসলে আমরা ইউজ করতে পারবো না, হুইচ ওয়াজ ফাইন ফর ফ্লপি ডিস্ক। পরবর্তীতে অন্যান্য ডিস্ক আসে, সেই কারণে ব্লকের সাইজগুলা যেটা 512 বাইট ছিল সেই ব্লকের সাইজগুলা 4 কিলোবাইট পর্যন্ত বাড়ানো হয়। তখন একটা পার্টিশন 16 মেগাবাইট হইতো এবং 64 মেগাবাইটের হার্ড ড্রাইভ তখন আমরা সাপোর্ট করতে পারতাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে যখন আরো বড় বড় ফাইল আসা শুরু করছে তখন FAT16 ইন্ট্রোডিউস করা হয়েছে। FAT16 এর মাঝে যেটা হয়েছে যে ফাইলের সাইজগুলা 32 কিলোবাইটের ব্লক পর্যন্ত হইতে পারে আর অ্যাড্রেস গুলো হচ্ছে 16 বিটের। সো একটা পার্টিশন ম্যাক্সিমাম 2 জিবি পর্যন্ত আসলে হইতে পারে আর কি, ঠিক আছে। এবং আরো বড় ফাইল যখন আমাদের লাগলো 2 জিবি পার্টিশন দিয়েও আসলে হচ্ছে না, তখন আসলে আমরা FAT32 ইন্ট্রোডিউস করছি, মানে আমরা না, মাইক্রোসফট করছে। মাইক্রোসফট হচ্ছে FAT32 তে আসলে অনেক বেশি অ্যাড্রেস, তো এই কারণে আবার তারা 512 বাইটের সেক্টর দিয়ে ফেরত গেছে এবং 32 বিট অ্যাড্রেস দিয়ে সেক্টরটা রাখা যায়। সো 2 টু দি পাওয়ার 32 সংখ্যক অ্যাড্রেস সেক্টর, প্রত্যেকটা সেক্টর 512 বাইটের সেক্টর। সো ওইভাবে চিন্তা করলে 2 টেরাবাইট পর্যন্ত হচ্ছে একটা পার্টিশন FAT32 হচ্ছে সাপোর্ট করতে পারে। সো এই ক্যালকুলেশন গুলো একটু দেখো আর কি, ঠিক আছে। সো FAT32 FAT16 এর থেকে আসলে সুবিধাজনক মাল্টিপল কারণে। একটা হচ্ছে যে ধরো FAT16 এর ম্যাক্সিমাম পার্টিশন সাইজই হচ্ছে 2 জিবি। সো FAT16 যদি তুমি ইউজ করো তখন আসলে ডিস্কে ব্লকের সাইজ 32 কিলোবাইট হইতেই পারবে, বাট FAT32 হচ্ছে নানান রকম চয়েস তোমার সামনে আছে আর কি, তুমি 32 দিয়েও পারবা, 16 দিয়েও পারবা, 4 দিয়েও পারবা, নানান রকম পারবা। FAT32 হচ্ছে স্মলার সাইজ সাপোর্ট করতে পারে, কিন্তু যেহেতু অ্যাড্রেস স্পেসটা বড় সেই কারণে ফাইল অ্যালোকেশন টেবিল যেটা আছে সেই টেবিলটা বেশি র্যাম তখন অকুপাই করবে আর কি, ঠিক আছে, যেটা ফাইল অ্যালোকেশন টেবিলের সব সময়কারী প্রবলেম, ঠিক আছে। আর ফাইনালি আরেকটা হইলো যে ফাইল অ্যালোকেশন টেবিল যেটা আছে সেই টেবিলের মধ্যেই কিন্তু লেখা আছে যে কোন কোন ফাইল ফ্রি আছে, বুঝতে পারছো, কোন কোন ব্লক ফ্রি আছে। আমি যদি একটু আগে চলে যাই, এই যে এটা ছিল হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। তো দেখো যে সমস্ত জায়গায় কোনো এন্ট্রি নাই, 0 1 5 8 9, এখানে কোনো এন্ট্রি নাই, এগুলি কিন্তু ফ্রি ফাইল, বুঝতে পারছো। সো ফাইল অ্যালোকেশন টেবিল দেখেই ওএস বুঝতে পারে কোথায় কোথায় ফ্রি, কোন কোন ফাইল আসলে ফ্রি আছে। এই কারণে কোনো ফ্রি লিস্টও লাগে না, কোনো বিট ম্যাপও আসলে দরকার হয় না, ঠিক আছে। সো এই হচ্ছে এমএস অপারেটিং সিস্টেম, এমএস ডস অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম। নেক্সট দিন আমরা ইউনিক্স v7 এর ফাইল সিস্টেমটা দেখব, সেটা হবে হচ্ছে ফাইল সিস্টেমের লাস্ট ক্লাস। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে। সো আমি একটু টাইম বেশি নিয়ে নিয়েছি তার জন্য আমি দুঃখিত। তোমরা রেগুলার স্টুডেন্টরা ক্লাস লিভ দিতে পারো, যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন করতে পারো। স্যার, ওই যে